সামনেই পশ্চিমবঙ্গের নির্বাচন, আর তার আগেই রাজনীতি ও সমাজ জীবনে ক্ষমতা দখলের লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে রাজ্যে। বর্তমানে বঙ্গ রাজনীতি শুধুমাত্র সরকার বিরোধী লড়াই নয়, এটা ভোটার তালিকা, উন্নয়ন ভিত্তিক প্রকল্প, সাংগঠনিক পুনর্গঠন ও কেন্দ্র রাজ্য প্রতিদ্বন্দ্বিতার মিশ্র প্রেক্ষাপটে চলছে। এই উত্তপ্ত পরিস্থিতি প্রশ্ন উঠছে যে এর ফলে কি বাংলার যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য, সহনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে? রাজনৈতিক মতভেদের জায়গায় আক্রমণাত্মক ভাষা, হিংসা ও বিভাজনের প্রবণতা অনেকের কাছেই বাংলার চেনা সংস্কৃতির সঙ্গে বেমানান। একসময় যে বাংলা সাহিত্য, শিল্প, নাটক, গান ও মুক্তি চিন্তার জন্য পরিচিত ছিল, আজ সেখানে ক্ষমতার দ্বন্দ্ব অনেক ক্ষেত্রেই মূল আলোচনাকে ছাপিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ প্রচার, সাংস্কৃতিক মঞ্চে রাজনৈতিক হস্তক্ষেপ এবং মত প্রকাশের পরিসর সংকুচিত হওয়ার অভিযোগ এই উদ্বেগ আরো বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলির ভূমিকা প্রশ্নের মুখে। বাম দলগুলি সংস্কৃতি ও গণতান্ত্রিক পরিসর রক্ষার কথা বললেও তাদের প্রভাব ও সাংগঠনিক শক্তি আগের তুলনায় অনেকটাই দুর্বল। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উন্নয়ন ও স্থিতিশীলতার কথা তুলে ধরলেও বিরোধীদের অভিযোগ রাজনীতি ক্রমশ সংস্কৃতির পরিসরে ঢুকে পড়ছে। অন্যদিকে বিজেপি জাতীয় রাজনীতির ভাষ্য ও আদর্শকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নিজেদের জায়গা পোক্ত করতে চাইছে, যা বাংলার ঐতিহ্যবাহী সহনশীলতা বা সহনশীল যে সংস্কৃতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও বিতর্ক রয়েছে। এখন বিশেষজ্ঞদের মতে ক্ষমতার লড়াই গণতন্ত্রের অঙ্গ হলেও তা যদি সংস্কৃতি ও মূল্যবোধকে গ্রাস করে তবে তার ক্ষতি অনিবার্য। তাই প্রশ্ন থেকেই যায়, ক্ষমতা দখলের এই প্রতিযোগিতায় কি বাংলার ঐতিহ্য ম্লান হচ্ছে? আর সত্যি যদি তা হয় তাহলে তার দায় কার? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। গদি দখলের রাজনীতিতে ম্লান হচ্ছে কি বাংলার ঐতিহ্য? এই বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে ভার্চুয়ালি জুড়ে গেছেন সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য এবং সমাজকর্মী বিমল সরকার। আপনাদের দুজনকে স্বাগত অনুষ্ঠানে। বিমলবাবু, ক্ষমতা দখলের রাজনৈতিক লড়াই কি আজ বাংলার সামাজিক সহাবস্থান ও সাংস্কৃতিক সহনশীলতাকে ভেঙে দিচ্ছে বলে আপনি মনে করেন? আর যদি তাই হয় তাহলে তার জন্য কাকে দায়ী করছেন? শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট এবং সঞ্চালক আপনাদের সকলকে। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার প্রচুর যুক্তি রয়েছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়কালে যে বাংলার কৃষ্টি কালচারের, বাংলার যে কসমোপলিটন সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, তার উপরে একটা আক্রমণ চলছে, যেগুলো বিগত দিনে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বা পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসেবে আমরা কোনোদিন দেখিনি। দেখুন, ভারতবর্ষের অন্য সমস্ত রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু রাজনীতিতে প্রচন্ড মাত্রায় সচেতন। এই পশ্চিমবঙ্গের রাজনীতিকে অন্য কোনো রাজ্যের সাথে মেলালে চলবে না। কিন্তু আপনি যে আজকের যে আলোচ্য বিষয়, যে রাজনীতির ক্ষমতা দখলের লক্ষ্যে কি বাংলার সংস্কৃতি সংকটাপূর্ণ, একদম তাই। তার কারণ আমরা দেখেছি 2019 সালে যখন আমাদের অমিত শাহ কলকাতাতে যখন আসলেন, সেদিনই কিন্তু সবার প্রথমে বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙা হয়েছিল কলেজ স্কোয়ারে। এবং শুধু তাই নয়, দেখুন আজকে সংসদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, সাহিত্য সম্রাট, তাকে বঙ্কিম দা বলা হচ্ছে। নেতাজি সুভাষ চন্দ্রকে দেশদ্রোহী বলা হচ্ছে। মাতঙ্গিনী হাজরাকে আপনার রোহিঙ্গা বলা হচ্ছে। এবং রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলা হচ্ছে। দেখুন, তাহলে এই যে সংস্কৃতি, এই যে কালচার, এবং অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলছেন,
এইটাই আমরা বলছি যে বাংলার সংস্কৃতিকে সম্পূর্ণ মাত্রায় কুঠারাঘাত করা। কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ এতটাই সচেতন যে বর্তমানে তাদের বিজেপির যেই সকল চিন্তা ভাবনা বা যা কিছু রয়েছে ক্ষমতার দম্ভে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার দম্ভে তারা পশ্চিমবঙ্গের যে রক্ত, পশ্চিমবঙ্গের যে ডিএনএ, হুম তার সাথে নতুন মাত্রায় পরিচিত হচ্ছেন। হুম তার কারণ বিজেপির আজকে যতটা আমরা মহিরুহ বা দাবদাবা দেখতে পাচ্ছি, 2014 সালের আগে কিন্তু এটা ছিল না। হুম কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যেটা চায় সেটা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য উন্নয়নের জন্য কোন রাজনৈতিক দল বলবে, হুম সাধারণ মানুষের কথা কোন দল বলবে। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন আমরা দেখিনি, আমার এই বয়স পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি, কিন্তু কোন দলকে যে ধর্মীয় ধর্মের পেছনে লুকাতে দেখিনি। হুম সেটা সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, কাউকে দেখিনি। কিন্তু বিজেপির একটা এই টেন্ডেন্সি রয়েছে, যে টেন্ডেন্সির সাথে অন্য রাজ্যে মিল করলেও কিন্তু পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের ওয়েদার, পশ্চিমবঙ্গের মানুষ তাদের সাথে মিল খায় না। হুম যাচ্ছে তত যে বিমলবাবু এখন বিমলবাবু আপনার সংযোগ কাটছে, নিরাপত্তা বিমলবাবু আপনার সংযোগ কাটছে, আমি আপনার কাছে আসবো আরেকবার। এই মুহূর্তে কোন নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, আপনার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার। আমি ত্রিদীপবাবুর কাছে যাব। ত্রিদীপবাবু, এই যে বাংলার রাজনীতিতে ক্ষমতার লড়াই ক্রমেই যে তীব্র হচ্ছে, আর সেই ছায়া শুধু নির্বাচনী মাঠে নয়, সামাজিক সহাবস্থান ও সাংস্কৃতিক সহনশীলতার উপরও পড়ছে। তো এখন ক্ষমতা দখলের রাজনীতি কি ধীরে ধীরে বাংলার বহুত্ববাদী সামাজিক চরিত্র ও সহনশীল যে সাংস্কৃতিক মানে একটা চরিত্র ছিল সেটাকে সংকুচিত করে ফেলছে বলে আপনি মনে করেন? আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হুম আপনাকে নিয়ে যাব 2006 সালে। আচ্ছা 2006 সালে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে এই দাবি নিয়ে যখন তৎকালীন রাজ্য সরকার সিঙ্গুরে টাটা হবে, নন্দীগ্রামে জেলিংহামে ডিপ সি পোর্ট হবে, হলদিয়াতে কেমিক্যাল কারখানা হবে, শালবনীতে ইস্পাত কারখানা হবে, এইসব নিয়ে যখন তারা তাদের শিল্পায়নের এজেন্ডাকে হুম সামনে রেখে পরের নির্বাচন লড়বার কথা বলছিলেন, তখন থেকে কার্যত বিরোধিতা শুরু হয়েছিল। 2006 সাল, 2007 এই বিরোধিতা চরমে ওঠে এবং সেই বিরোধিতা চলতে গিয়ে আমরা দেখতে পাই আমাদের সাংবাদিকদের মধ্যে এরকম ভাগ বাটোয়ারা হয়ে গেল যে অমুক 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 সাংবাদিক অমুক 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 জায়গায় চাকরি করে, সেই কারণে অমুক 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 সাংবাদিকের গায়ে বামপন্থার স্ট্যাম্প সেটে দেওয়া হলো এবং অমুকের গায়ে তৃণমূলের স্ট্যাম্প সেটে দেওয়া হলো। আচ্ছা সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি কখনো এইভাবে পরিচালিত হয়নি এর আগে। হুম এর আগে সাংবাদিকরা সরকারের সমালোচনা করেছেন, সরকারের বিরোধিতা করেছেন, কখনো কোনো খবরের কাগজ বাতিল হয়ে যায়নি সরকারি আনুকূল্য থেকে। কিন্তু 2011 সালে যে 7 থেকে 11 পর্যন্ত যে নৈরাজ্য এখানে তৎকালীন বিরোধী দল এবং বর্তমানের শাসক দল চালিয়েছিল, তা যার পিছনে বিজেপির সমর্থন যেমন ছিল, তেমন ছিল অতি বামদের একটা সংগঠনের সমর্থন, তেমন ছিল বৈদেশিক হাত, যার ইঙ্গিত পরপর ওই হিলারি ক্লিন্টন এসে দেখা করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে 34 বছরের শাসন ক্ষমতা কিভাবে শেষ করলেন আপনি। মজার ব্যাপার হচ্ছে এই বিদ্বেষের রাজনীতি, এটা কিন্তু তৈরি হয়েছে এই আমলে, এবং বিদ্বেষের রাজনীতি এর আগে ছিল না, 71 সালে কি ছিল না? মানে বর্তমান আপনি বলছেন বর্তমান শাসকের আমলে তৈরি হয়েছে এই বিদ্বেষের রাজনীতি? এই বিদ্বেষের রাজনীতি 11-র পর থেকে আরো প্রকট হয়েছে। আচ্ছা, প্রকট এর আগে কি বিদ্বেষের রাজনীতি ছিল না? ছিল। পশ্চিমবঙ্গ 72-এর ওই গণহত্যা দেখেছে, বামপন্থীদের মারা দেখেছে, কিন্তু সেখানেও
কিন্তু এই ঘটনা দেখেনি। সেখানে অনেক কংগ্রেস পরিবারে বামপন্থী কর্মীরা শেল্টার নিয়েছিলেন। হুম অনেক জায়গায় মানে আমি আমার আমার বাবার কথা বলতে পারি। আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন। হুম তাকে যে কাকু তার সরকারি দপ্তর থেকে বাঁচিয়েছিলেন, হুম তিনি পরবর্তীকালে কংগ্রেসের একজন নেতা হন, হুম কর্মচারী আন্দোলনের একজন নেতা হন। হুম তাহলে সমস্যাটা সেখানে ছিল না। হুম। সমস্যাটা ছিল রাজনৈতিক মতাদর্শগত লড়াই। সেই লড়াইতে আপনারা যারা সামনে আসছেন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার যে লড়াই। হুম কিন্তু এখানে এসে, এই আমলে এসে এই বিদ্বেষের রাজনীতিটা প্রকট হলো। হুম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করলেন অমুক 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 খবরের কাগজ হুম সরকারি লাইব্রেরিতে থাকবে না হুম এবং তারা বিজ্ঞাপন পাবে না। হুম এই যে বিদ্বেষের রাজনীতি তিনি শুরু করলেন হুম এবং যে জায়গা থেকে শুরু করেছিলেন, তার তার মন্ত্রিসভার সদস্যরা বলেছিল হুম যে সিপিআইএম এখানকার বিষাক্ত সাপ, হুম সাপের সঙ্গে কখনো পাশাপাশি বসবেন না। নাম জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি পরে দুর্নীতির দায়ে জেল খেটে এসছেন, আপাতত ছাড় পেয়ে এখন আপাতত ইগোতে ছাড় পেয়ে আপাতত আবার বিধায়ক হিসেবে ঢুকেছেন। হুম এক বিখ্যাত কবি, তিনি বলেছিলেন নন্দীগ্রামের অমুকের মুন্ডু মাটিতে লোটার। তিনি পরবর্তীকালে পুরস্কার পেয়েছিলেন কবিতা একাডেমির সভাপতি হিসেবে, হুম মাসে 2 লক্ষ টাকা এবং তার সঙ্গে সরকারি সমস্ত পরিষেবা। হুম সে কবি এখন বদলাচ্ছেন। পরিবর্তনের কবি, পরিবর্তনের কবি, পরিবর্তনের কৌশিক সেন, পরিবর্তনের অপর্ণা সেন, পরিবর্তনের সমীর আইচ, পরিবর্তনের জয় গোস্বামীরা হুম আজকে তো উল্টো তাদের বলতে হচ্ছে। না তাহলে তাহলে এই বিদ্বেষের রাজনীতি কারা শুরু করেছিল? শুধু বিজেপি না, শুধু বিজেপি না। বিজেপি যেমন শুরু করেছিল, তৃণমূল যেমন করছে, বিজেপিও একই বিদ্বেষের চাষ করছে এই বাংলার মাটিতে। ওকে বাংলার মাটি কখনো এই রাজনৈতিক বিদ্বেষকে এক আসনে বসায়নি। ওকে এক আসনে বসায়নি। আপনি বললেন আমরা 2011 সাল থেকে এই বিদ্বেষের রাজনীতি প্রকট হয়েছে। তার আগে বিদ্বেষের রাজনীতি ছিল কিনা বা ছিল, কেমন ছিল, আমরা একটু দেখি। আরেকবার যাই বিমল বাবুর কাছে। বিমল বাবুর সঙ্গে যোগাযোগ আমাদের সঙ্গে এই মুহূর্তে স্থাপন হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। বিমল বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। বিমলবাবু, ত্রিদীপ বাবু বলছেন বা ওনার বক্তব্য 2011 সালে আপনি যেটা বলছিলেন যে বিজেপির এই বিদ্বেষের রাজনীতি বা বিভাজনের রাজনীতি, ত্রিদীপ বাবু বলছেন যে 2011 সালে, ওনার বক্তব্য আপনি শুনেছেন, 2011 সালে যখন খবরের কাগজ, নির্দিষ্ট কিছু খবরের কাগজকে সরকারি লাইব্রেরিতে নিষিদ্ধ করা হয়েছে, মানে তখন থেকে, এবং সাংবাদিকদের বিভিন্ন রাজনৈতিক দলের তকমা দেওয়া হয়েছে, ওই সাংবাদিক বা ওই মিডিয়া হাউস এই মানে রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক, তখন থেকে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে বলছেন। আপনি কি মনে করেন? শুনুন, 34 বছরের যে শাসন, পশ্চিমবঙ্গের 34 বছরের শাসনের পরে 2011 সালে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতার সুখ পায়। তো সেখানটাতে দাঁড়িয়ে দেখুন, সংবাদ মাধ্যমকে যারা গণতন্ত্রের, এই স্বাধীনতাটা কোন স্বাধীনতা বিমল বাবু? দেশ স্বাধীন হয়েছিল 47-এ, পশ্চিমবঙ্গ আবার কি নতুন করে স্বাধীন হয়েছিল 34 বছর পর? 34 বছর পরে যে বাম অপশাসন ছিল, সেই অপশাসনের পরে তখন মিডিয়ার থেকে শুরু করে কোনো কিছু সুরক্ষিত ছিল না। সমস্ত কিছুকেই কিন্তু এমার্জেন্সি পিরিয়ডের মতন ব্যবহার করা হতো এবং তাদের সমস্ত কিছুকেই কুক্ষিগত করা হতো, সেটা হচ্ছে রাজ্য প্রশাসন থেকে। কিন্তু 2011-র পর থেকে সেগুলো সমস্তভাবে তারা স্বাধীনতা লাভ করে। না, মুখ চেপে করা না, না না, আমরা মুখ চাপার কথা বলছি না, কিন্তু তাদেরকে সেই স্বাধীনতা ছিল না। কিন্তু এখন আমরা যেটা বলছি যে দেখুন, 2011-র আগে সংবাদ মাধ্যম থেকে কোনো কিছু সেইভাবে স্বাধীনতা ছিল না। তারা সমস্ত কিছু কন্ট্রোলড হতো। তার কারণ ত্রিদীপ বাবু, আমি আপনার কাছে আসবো। ত্রিদীপ বাবু, আমি আপনার কাছে আসবো, আমরা শুনিনি কেন এখানে ভার্চুয়াল বলবার চেষ্টা করছি। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে, আসবো, ঘুরে আসবো। এটা উনি দাবি করছেন,
তাহলে দিনের পর দিন বর্তমান কাগজ, যার মূল উপজীব্য ছিল জ্যোতি বসু, তৎকালীন মুখ্যমন্ত্রী, তার সমালোচনা করে লেখা, হুম। সেই বরুণ বাবুর বর্তমান টিকে থাকে কি করে? না ঠিক আছে, আনন্দবাজার, আমি 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 আসবো আপনার কাছে। আমরা জানি সেই ঘটনাগুলো, জানি ত্রিদীপ বাবু, সেই ঘটনাগুলো জানি, মানুষ জানে, মানুষ জানে। বিমল বাবুর কি বক্তব্য আমরা শুনিনি। ত্রিদীপ বাবু, আমরা অনলাইনে যদি দুজন একসঙ্গে কথা বলি তাহলে কিন্তু দর্শক বন্ধুরা কিছুই শুনবেন না, ওনারা শুধু তর্ক বিতর্ক শুনবেন, তারপর টিভিটা বন্ধ করে দেবেন, চ্যানেলটা ঘুরিয়ে দেবেন। আমরা এক এক করে শুনি। আমি আপনার কাছে আসবো, সুযোগ দেব। আপনি যে অভিযোগগুলো তুলেছেন, বিমল বাবু কি বলছে আমরা একটু শুনে নিই। বিমল বাবু। আমরা বলবো যে দেখুন, যে বাংলার সংস্কৃতি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু হুম একটা তার প্রচুর গুরুত্ব থাকে, হুম এবং সংবাদ মাধ্যম কিন্তু আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ তেমন একটা রোল প্লে করে। কিন্তু দেখুন, বর্তমান সময়কালে 2014 পর থেকে আমরা একটা শব্দ শুনছি, হুম দ্যাট ইজ গদি মিডিয়া। হুম তার মানে এই শব্দটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কোন সেক্টরকে বিলং করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, মুহমুহ দেখতে পাচ্ছি। হুম এইটা কিন্তু সংবাদ মাধ্যমের কাজ নয়। হুম। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সাধারণ মানুষের কথা তুলে ধরা, হুম। যাদের কথা কেউ শোনে না তাদের কথা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া, হুম। এবং তাদের জন্য অ্যাডভোকেসি করা। হুম। এর জন্য আমাদের সরকার, মা মাটি মানুষের সরকার, হুম। তৃণমূল কংগ্রেসের সরকার কিন্তু কোনো সময় সংবাদ মাধ্যমকে এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে বার্ড করার কোনো ইন্টেনশন নেই। না, এই যে তারা খবরের স্বাধীনভাবে কাগজকে নিজেদের মত লাইব্রেরি থেকে লাইব্রেরিতে নিষিদ্ধ করে দেওয়াটা 2011 সালে সেটা ঘটেছিল কিনা, আপনি সেটা স্বীকার করেন কিনা, সেটা মানুষ জানে কিনা? আমরা একবার জানে। দেখুন, আমরা এইটাই বলতে চাইছি যে তাহলে এরকম ঘটনা ঘটলো কেন। হুম দেখুন, প্রত্যেকটা হাউসেরই, প্রত্যেকটা মিডিয়া হাউস বলুন বা বেশ কিছু কিছু হুম প্রিন্টিং মিডিয়া হাউস, তারা কিন্তু এই পরিবর্তনটাকে মেনে নিতে চায় না। ধরে রাখুন, এখন আমি যদি একটা ভালো কন্ডিশনের রুমে থাকি, হুম আমার মনে হবে না যে আমি একটা বাইরের একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গিয়ে থাকি। হুম 2011-র পরে কিন্তু সেই সিনারিওর তেমন একটা সিচুয়েশন হয়েছে, হুম যারা এখনো পর্যন্ত কিন্তু এই পরিবর্তনকে, বাংলার পটভূমির পরিবর্তনকে স্বীকার করতে চায় না। হুম এইটা সমস্ত সেক্টরে রয়েছে, সেটা ইন্ডাস্ট্রি বলুন, সেটা প্রিন্টিং মিডিয়া বলুন, সেটা নিউজ মিডিয়া বলুন, সাংস্কৃতিক কালচার সিনেমা মিডিয়া বলুন, সমস্ত জায়গাতে। হুম তো এটা একটা স্বাভাবিক ঘটনা যে কিছু কিছু ব্যক্তির কিছু কিছু ভালো লাগার লোক থাকতেই পারে। হুম তো সেই জায়গাটাতে আমাদেরকে তাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমরা কোনো সময় চাইবো না যে যারা এই স্বাধীন মত পেশ করছে তাদেরকে অবদমিত করা হোক। হুম এটা বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতির মধ্যে নেই। হুম কিন্তু আজকে বিজেপি সরকার, দেখুন, একটি রাজনৈতিক দল। আমরা বলবো যে বিজেপির তো উচিত জনসাধারণের জন্য কাজ করা। আজকে দেখুন, এসআইআর এর মধ্যে দিয়ে আমি এইভাবে এসআইআর নিয়ে আসবো, বাংলার এসআইআর নিয়ে আসবো। ভোট লাগার বিমল বাবু, লক্ষ্যমাত্রা- এসআইআর নিয়ে আসবো, বিমল বাবু, এসআইআর নিয়ে আসবো। এসআইআর এর কি পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের কাছে, ওখানে আসবো। কিন্তু তার আগে ত্রিদীপ বাবু কিছু বলছিলেন। ত্রিদীপ বাবু যেটা উনি বলেছেন, যে পরিবর্তনকে মেনে নিচ্ছেন না বলে এটা করা হয়েছে। কেন এই যে বর্তমান যা সরকার, তারা কখনো মিডিয়ার কোনো পক্ষপাতিত্ব করেননি, মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেননি, যেটা বিমল বাবু বলছেন। আসলে গোল গোল কথা বলে হবে কিছু হবে না। হুম তখন কলম বলে কাগজটাকে পৃথিবীর কটা লোক চিনত? হুম সেই কাগজটা কতজন পড়তেন? হুম অথচ রাজ্য সরকারের পক্ষ থেকে যে বড় মিডিয়াগুলো ছিল, সমস্ত মিডিয়াগুলোর উপর হুলিয়া জারি করে দেওয়া হলো, কোনো কাগজ রাখা হবে না সরকারি ওতে, লাইব্রেরিতে। জানিয়ে দেওয়া হয়েছিল এই কলম রাখতে হবে, আর রাখতে হবে 365 দিন বলে একটা কাগজ। হুম কেন? কত লোক পড়তেন? আসলে যেটা উনি স্বীকার করতে পারছেন না, উনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, উনি স্বীকার করতে পারছেন না এটা। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করা। যে সংবাদ মাধ্যমের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, সেই উত্থানকে তিনি অস্বীকার করেছিলেন, বলেছিলেন তার নিজের কারিশমায় উত্থান। ঠিক যেভাবে 2014 সালের আগে 2012 সাল থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষটাকে
আমেরিকা যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, গোধরা কাণ্ডের জন্য অপরাধী যে মানুষটা হুম এবং যে পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে কি বলে তদন্ত করে এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে দোষী সাব্যস্ত করেছিলেন, সেই ভদ্রলোক এখনো জেলে পড়ছেন। হুম ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে তখন কর্পোরেট একটা নরেন্দ্র মোদীকে তৈরি করে, নরেন্দ্র মোদীর যে কালো ইমেজ, সেই কালো ইমেজটাকে সরিয়ে তার সাদা ইমেজটাকে সামনে নিয়ে আসা হয়, যে কারণে নরেন্দ্র মোদী তারপরে যখন কর্পোরেটে তৈরি করা একটা মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, তিনি আজ পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হলেন না। হুম ঠিক একই কাণ্ড ঘটে আমাদের নবান্নে। পছন্দের সাংবাদিক ছাড়া কেউ প্রশ্ন করবার অধিকার থাকে না। প্রশ্ন হচ্ছে এই দুটো দলই, হুম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, হুম এই দুটো দলই এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে একই কাজ করেছে। এ দিল্লিতে করেছে, গোটা ভারতবর্ষ জুড়ে করেছে, আর এ পশ্চিমবঙ্গে করেছে। 2 নম্বর, দুটো দলই ইতিহাস মানে না। হুম বাংলার ইতিহাস ঐতিহ্য দুটো দলের কেউ মানে না। নতুবা এই বর্তমান শাসক দলের যুবরাজ যাকে বলা হয়, সেই যুবরাজ বলছেন রামমোহন রায় না থাকলে হুম আমার মা যদি মারা যেত তাহলে বাবাকে সতীদাহ হতে হতো। হুম সতীদাহের নতুন ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। না এগুলো কি নতুন রাজনৈতিক ইতিহাস। নেতৃত্বদের অজ্ঞতা নাকি স্লিপ অফ টাং, নাকি এগুলো আপনি মনে করেন যে Slip of ইচ্ছাকৃত tongue বলা, হতো। এগুলোকে এই বলাগুলোকে Slip of ইচ্ছাকৃত tongue যদি বিকৃতি হতো, করা? তাহলে তিনি ক্ষমা চেয়ে নিতেন। হুম আমাদেরও কথা বলবার সময় স্লিপ অফ টাং হয়, হুম তিনি ক্ষমা চেয়ে নিতেন। তিনি ক্ষমা চান না, কেউই ক্ষমা চায়নি, আজ পর্যন্ত ক্ষমা চায়নি কেউ। বিবিধিবাদ, হুম ডহরবাবুর খোঁজ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সত্যজিৎ রায় সরণি, হুম সরণির বদলে ধরণী উনি ওখানে চালু করেছেন। শুভনন্দন, এই কথাটা বাংলার কোন ডিকশনারিতে আছে, কোন চলন্তিকায় আছে? আসলে বাংলা ভাষাটাকে শেষ করবার জন্য, হুম বাংলার ঐতিহ্য সংস্কৃতি সহনশীলতাকে শেষ করবার জন্য ওকে ত্রিদীপবাবু আমি আসবো আপনার কাছে। পশ্চিমবঙ্গে যতটা দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, ওকে ত্রিদীপবাবু আপনি একটু জল খেয়ে নিন ত্রিদীপবাবু, আমি আসবো। বিমলবাবু এই যে বলা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিজেপির নেতৃত্বরা কিভাবে বাংলার যারা রয়েছেন স্বাধীনতা সংগ্রামীদের বা মহান ব্যক্তিত্বদের, প্রবাদ প্রতিম ব্যক্তিত্বদের কিভাবে নাম ভুল বলছেন বা তাদের সম্পর্কে ওনারা না জেনে কাউকে মাতঙ্গিনী হাজরাকে রোহিঙ্গা এই ধরনের কথাবার্তা বলছেন। এখন যখন বাংলার নেতৃত্বরা যখন এই ধরনের কথা, যেগুলো এক্ষুনি ত্রিদীপবাবু বলছেন, তখন আমরা কি ধরে নেব? ফলে কি অজ্ঞতার বশে রাজনৈতিক নেতৃত্বরা বলেন, নাকি এগুলো জনপ্রিয়তা লাভের জন্য একটি বা কোন একটি স্পার্ক ঘটানোর জন্য ইচ্ছাকৃতভাবে বলা, না এগুলো স্লিপ অফ টাং? যদি স্লিপ অফ টাং হতেন উনি বলছেন তাহলে তো ক্ষমা চেয়ে নিতেন। দেখুন, আমরা বলবো যে এইগুলো নেগলিজেবল ঘটনা, কিন্তু আজকে এগুলো নেগলিজেবল ঘটনা এবং স্লিপ অফ টাং হতে পারে। তাহলে তো ওইগুলো স্লিপ অফ টাং হতে পারে, রবীন্দ্রনাথ সান্যাল বলেছেন ওটাও স্লিপ অফ টাং হতে পারে, ওটাকে তাহলে আপনারা ইস্যু করলেন কেন? আমরা যেটা বলবো যে সংসদ থেকে শুরু করে সমস্ত জায়গাতে রিপিটেডলি কেউ যদি বলে, তাহলে আমরা বলতে পারি যে তার বাংলার কৃষ্টি কালচার, বাংলার ইতিহাস সম্পর্কে তার কোনো ধারণা নেই, আর এটা থাকাটাও অস্বাভাবিক। যেমন ত্রিপুরা সম্পর্কে আমার অতটা নলেজ নেই, একদম আমরা যতটা পড়েছি ভূগোল সম্পর্কে পড়েছি, কিন্তু বাংলার সম্পর্কে আমি যতটা জানি নিশ্চয়ই গুজরাটের কেউ এতটা জানবেন না। সেখানে তো আসল প্রশ্নটা বিমল বাবু, সেখানে আসল প্রশ্নটা যে বাংলা বা বাঙালি সম্পর্কে বা বাঙালির যারা প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মুনি ঋষিরা, তাদের সম্পর্কে যদি সংসদে বসে অবাঙালি কেউ যদি কোনো বক্তব্য করেন, ভুল বক্তব্য রাখেন,
তাহলে সেটা বলাই যেতে পারে অজ্ঞতার বশে বলছেন। কিন্তু যখন কোনো বাঙালি পশ্চিমবঙ্গের কোনো নেতৃত্ব যখন কিছু বলেন, সেটা কি ক্ষমার যোগ্য? আমরা বলছি যে বিজেপির ধরে রাখুন যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, তারা রিপিটেডলি বলছেন এগুলো, এবং তারা অলরেডি, আমরা কিছুদিন আগে দেখলাম যে অমিত শাহ যেই নামগুলো বলছেন সেই নামগুলো তিনি কিন্তু পেপারে দেখে দেখে বলছেন, উনি পেপার থেকে ডাইরেক্ট বলছেন। তাহলে ও নামগুলো কি ওইখানেই ভুল লেখা ছিল, অথবা উনি কি সঠিক লেখা ছিল, উনি কি ভুল বলেছে? এটা একটা আলাদা ধরনের প্রশ্ন। ওকে, কিন্তু আমরা বলতে চাইছি যে এটা যে বাংলার সংস্কৃতিকে যেইভাবে ধূলিসাৎ করার চক্রান্ত চলছে, খালি একমাত্র বাংলার মসনদ দখল করার জন্য। আমাদের প্রশ্ন এইখানে যে বাংলাতে আজকে যে সমস্ত শব্দগুলো ছিল না, সেই সমস্ত শব্দগুলো এই জায়গাটাতে আগমন হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা বলছি যে একটি রাজনৈতিক দল সবসময় সাধারণ মানুষের কথা বলবে, কিন্তু এখানে সাধারণ মানুষের কোনো কথা নয়। পশ্চিমবঙ্গের যে কৃষ্টি কালচার, পশ্চিমবঙ্গের মানুষ এরা সর্বধর্ম সহিষ্ণু মানুষ, কসমোপলিটান কালচার। এবং এইখানে দেখুন, ব্রিটিশদের যখন ব্রিটিশ পিরিয়ডে কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল, এবং শুধু তাই নয়, তো এইখানে সমস্ত ভাষাভাষীর মানুষ রয়েছে। বিজেপি সেইটাকে নজরআন্দাজ করছেন। বিজেপি যেটা ভাবছেন যে ইউপি, বিহার, গুজরাটে যে সমস্ত শব্দগুলো নিয়ে ওনারা খেলেছেন, হয়তো বাংলাতেও সেই শব্দগুলোর ম্যাজিক হবে, কিন্তু তিরস্কার করছেন বাংলার মানুষ। বাংলার মানুষ এগুলো জানে না। বাংলার মানুষ যেটা জানে, রুটি কাপড়া মাকান। আজকে একটা রাষ্ট্র, একটা সরকার তার কাছে কি কি সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারে, বাংলার মানুষ সেইগুলো চায়। আজকে দেখুন যে কারোর মাথায় হাত বুলিয়ে, কাউকে জুমলা দিয়ে, কাউকে স্বপ্ন দেখিয়ে খানিক সময়ের জন্য কেউ কিছু দখল করতে পারে। বিমলবাবু, আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো আদর্শগত বিতর্কের বদলে পরিচয় ভিত্তিক বিভাজন কি বেশি গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে বাংলায়, এবং তাও নির্বাচনকে কেন্দ্র করে? বাংলা আজকে দেখুন, বাংলাতে মামাটি মানুষের সরকার রয়েছে। এখানে চ্যালেঞ্জিং কারা? চ্যালেঞ্জিং হলো বিজেপি। 2021 সালে 77খানা সিট পেয়েছিল বিজেপি, এবং 2019-এ 18খানা বিজেপির এমপি ছিল। বর্তমানে বিজেপির এমপি এসে দাঁড়িয়েছে 12টা, এবং বিজেপির এমএলএ যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সংখ্যা কমতে কমতে এখন 70। এবং কিন্তু আমরা বলবো যে দেখুন, বিজেপি ক্ষমতায় আসার জন্য যেইভাবে এসআইআর এর মাধ্যমে আরো 11টা রাজ্যে খালি আইআর হচ্ছে, কিন্তু খালি পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। তো এই এসআইআর এর নাম করে বিজেপি যেটা ডাইরেক্টলি খুল্লা প্রকাশ করছেন, কোন সময় নির্বাচন কমিশনের রয়েছেন বিএলও ইত্যাদি, তাদেরকে ঠেট দিচ্ছেন জেলে ভরার জন্য, যে বিহারে 58 জনকে জেলে ভরা হয়েছে, তোমাদেরকেও ভরা হবে, এবং বিএলওদেরকে চাকরি খেয়ে নেওয়া হবে। এবং যারা মতুয়া এবং রোহিঙ্গা, এই দুটো শব্দ নিয়ে যারা হিন্দু সনাতনী মতুয়া ধর্মাবলম্বী, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আর মুসলিমদেরকে ডাইরেক্ট রোহিঙ্গা বলে দিচ্ছে বিজেপি। আজকে সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য ইলেকশন কমিশন এবং বিজেপি ব্যাকআপ টিম সম্পূর্ণ মাত্রায় কাজ করছে পশ্চিমবঙ্গে। তার জন্য কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে যেখানে এই এসআইআর এর হিয়ারিং হচ্ছে, সাধারণ মানুষ প্রচন্ড মাত্রায় এদেরকে রিট্রিট করছেন, এদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না, এবং বিজেপিকে সম্পূর্ণ মাত্রায় বর্জন করছেন। সারা বাংলার মানুষ কিন্তু এখন ফুটন্ত আগ্নেয়গিরির মতন পরিস্থিতির মধ্যে রয়েছে, যে বিজেপিদেরকে চক্ষুশূলে পরিণত হয়ে গেছে, বালি হয়ে গেছে। বিমলবাবু, এসআইআর এ কি হচ্ছে? এসআইআর এ কি হচ্ছে এবং কোথায় কোথায় আপনি যেগুলো বলছেন সেগুলো মানুষ জানে, কিন্তু একটা কথা আপনি আমাকে বলুন, এসআইআর যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা প্রয়োজন ছিল কিনা? পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট আছে এই মুহূর্তে, যে এই এসআইআর শুরু করার আগে যেটা ছিল, সেটা কি স্বচ্ছ ছিল বলে আপনারা মনে করেন? দেখুন, স্বচ্ছ থাকুক চাই না থাকুক, আমরা বলবো এসআইআর প্রয়োজন। তৃণমূল কংগ্রেস, আমার সরকার কোনো সময় এসআইআর এর বিরোধিতা করেনি। আমরা কি বিরোধিতা করেছি, যে একটা 2 থেকে 3 বছর 2002 সালের যে ম্যান্ডেটরি ইয়ারটাকে ধরা হয়েছে এসআইআর এর, তার আগে 4 বছর ধরে কাজ হয়েছিল, 2002-তে এই লিস্ট বেরিয়েছে। তো আমরা বলছি যেটা 4 বছর 3 বছরের কাজ, সেটা 1 মাসে হাউ ইজ ইট পসিবল?
তাহলে এটা 2 বছরের কাজ 1 মাসে করতে গেলে সেখানে তো ভুল ভ্রান্তি হবেই। না বিমলবাবু, এখন তো অনেক AI বিশেষজ্ঞরা বলছেন 2002 সালে যখন শেষবার যখন এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন ডিজিটালি ভারতবর্ষ এত আপগ্রেডেড ছিল না, এতটা আপগ্রেডেড ছিল না। তখন কম্পিউটার ছিল, নো ডাউট, মোবাইলও এসে গেছিল, কিন্তু আজ যেভাবে ডিজিটালি আপগ্রেডেড হয়েছে, অনেক টেকনোলজির সাহায্যে অনেক কাজ অনেক সহজ হয়ে গেছে, তাতে এটা দ্রুত করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন। কি মনে করবেন? আমরা বলছি এটাই, দেখুন সমস্ত যদি এআই টেকনোলজি করবে তাহলে হিউম্যান ব্রেনের দরকার কোথায়? আজকে জ্ঞানেশ কুমারের তো কোনো প্রয়োজনই নেই যদি এআই দিয়ে করা হবে। এইবার একটা জিনিস দেখুন, 2002 এর যে লিস্টে নামগুলো ছিল অধিকাংশ বাংলাতে। এইবার এই এআই যে টেকনোলজি যে ম্যাপিং করছেন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছেন, এইগুলো সমস্তটাই ইংরেজি ভার্সন। তাহলে আজকে বাংলাতে নাম যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করছি, তখন ইংরেজিতে কিন্তু অনেক ধরনের হেরফের হয়, বিশেষ করে এ ও আই ই ইত্যাদি এই ধরনের শব্দগুলো। তার ফলে কিন্তু এই বর্তমানে এআই এর সাথে বিএলওরা যেই ম্যাপিং করে দিয়েছেন, যেই ম্যাচিং করে দিয়েছেন, তার সাথে মিল পাওয়া যাচ্ছে না, আর তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আপনি ভাববেন না 95 ইয়ার্স ওল্ড, তাদেরকেও হিয়ারিং এ ডাকা হচ্ছে, যে তাদের 2002তেও নাম রয়েছে তাদেরকেও। ওকে, আমি আসবো আপনার কাছে বিমলবাবু আসবো আপনার কাছে। হিয়ারিং নিয়ে আপনাদের অনেক অভিযোগ রয়েছে। ত্রিদীপ বাবু কি বলছেন একটু শুনি। ত্রিদীপ বাবু, এসআইআর নিয়ে অনেক ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। আমি এসআইআর এর বিষয়টা পরে আসছি। হ্যাঁ, আমি এসআইআর এর বিষয়টা পরে আসছি। আমি দুটো প্রশ্ন একটু করব। হ্যাঁ, ক্ষমতায় আসবার পর রাজ্যের মুসলিম মৌলবীদের জন্য একটা বিশেষ ভাতা চালু করা হয়েছিল, যে ভাতা তৎপরবর্তী সময় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 2011 পর্যন্ত ছিল না। সেটা কেন করা হয়েছিল? কেন কলকাতা কর্পোরেশনে আজকের দিনেও যত রিক্রুট হয়েছে সব ওই চেতলা অঞ্চল থেকে হয়? 3 নম্বর হচ্ছে, এই যে উনি বলছিলেন শিল্প সংস্কৃতি অমুক তমুক কেউ নিয়ন্ত্রণ করে না, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তিনি নিয়ন্ত্রণ করেন গোটা টলিউডটাকে। কেন? তার মর্জির বাইরে গেলে কেন অভিনেতা অভিনেত্রীরা কাজ পান না? এরকম অসংখ্য উদাহরণ আমি এখন দিতে পারি। সুতরাং এই বৈষম্যের রাজনীতি, হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতিটা আমদানি করা হয়েছিল কিন্তু এই এত প্রকট ভাবে। বাম আমলেও ছিল, তার আগের কংগ্রেস আমলেও ছিল, কিন্তু এতটা প্রকট ভাবে আমদানি করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিচে। ওকে, নির্বাচিত হয়ে ভবানীপুর থানা থেকে গুন্ডাকে ছাড়িয়ে নিয়ে এসে বলেছিল আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি। রাজ্যের মুখ্যমন্ত্রী তার কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে থানা থেকে একজন অপরাধীকে ছাড়িয়ে আনছেন এবং বলছেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি। ওকে, আমি আপনার সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে নেওয়ার চেষ্টা করব বিমলবাবুর কাছ থেকে। আপনার প্রশ্নগুলোর জবাব আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। কেন মুসলিম এবং বিমলবাবু যে কথাটা বললেন, হ্যাঁ, যে বিজেপির বিধায়ক সংখ্যা কমতে 70 এসে দাঁড়িয়েছে। কিভাবে কমলো? কে দল ভাঙিয়ে বিজেপি থেকে ভাঙিয়ে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিল? আজকে শুভেন্দু অধিকারী। কে নিয়ে এসেছিল? আজকের মুকুল রায়, যারা এখন বিজেপিতে আছেন। মুকুল রায়কে কেন নিয়েছিলেন? এই কাজটি করবার জন্য নিয়েছিলেন। সমস্যা হচ্ছে এইখানটাতে, এই দুটো রাজনৈতিক দল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। নয়তো আরএসএস কখনো বলে না আরএসএস এর দুর্গার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর আন্দোলন ভাঙবার জন্য রাজনাথ সিংকে আসতে হয়েছিল। রাজনাথ সিং আসবার পর সেটা জাতীয় স্তরে এই সিঙ্গুর এজেন্ডা হিসেবে সামনে এসেছিল। যে সিঙ্গুর চলে গিয়েছিল গুজরাটে নরেন্দ্র মোদীর সানন্দে, সেইখানে যাওয়ার পর সানন্দ নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, পশ্চিমবঙ্গের সিঙ্গুর ডুবে গেছে। পরশুদিন
আমাদের প্রধানমন্ত্রী সেখানে সিঙ্গুরে এসেছিলেন, হুম। কিন্তু সিঙ্গুরে এসে সিঙ্গুরে শিল্প স্থাপন হবে, গাড়ি কারখানা হবে, একটা শব্দ বলতে পারিনি। 2007 থেকে 2024-26 সাল এসে গেল, হুম। সিঙ্গুর শ্মশান হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যুবকদের চাকরি পাওয়ার অধিকার শ্মশান হয়ে গেছে, হুম। শিক্ষা শ্মশানে পরিণত হয়েছে, স্বাস্থ্য শ্মশানে পরিণত হয়েছে। আপনি কিছু বলতে গেলে, মেডিকেল কলেজে বলতে গেলে উত্তরবঙ্গ লবি এখানে সক্রিয়, তারা ওখানে ডিকটেট করবে। হুম। বিদ্বেষের রাজনীতি কথা বলছেন উনি। বিদ্বেষ মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ছড়িয়েছে, বিদ্বেষ নরেন্দ্র মোদীও ছড়িয়েছে। নয়তো গৌরী লঙ্কেশের কে যিনি হত্যা করেছিলেন, গৌরী লঙ্কেশকে হত্যা করবার যে খুনি, সে খুনি নির্বাচিত হয়ে মহারাষ্ট্র থেকে জিততে পারে না। ওকে, আমরা এসআইএন নিয়ে কথা বলছিলাম। ত্রিদীপ বাবু, আপনি সিঙ্গুর নিয়ে কথা বলছেন, সিঙ্গুর নিয়ে বলছেন, আপনি বলছেন শিল্প থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য সবকিছুই ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই থেকে যায়, 2011 থেকে কেন বারবার তাহলে পশ্চিমবঙ্গের মানুষ, যদি সিঙ্গুর বুঝেই যেতেন যে 2007 সালে সিঙ্গুরকে সেখান থেকে গাড়ির কারখানাকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কেন বারবার এই সরকারকেই বেছে নিচ্ছে বারবার? সেটাও একটা জিনিস ভাববার রয়েছে। তবে এসআইএন এইটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নিয়ে একটা গোটা এপিসোড হতে পারে। একদম হতে পারে। এখানে আমরা বামপন্থীদের সেই বিষয়টাতে আমরা যেহেতু আজ কোথায় বামপন্থীরা হেরে গেছে, একদম এই বামপন্থার রাজনীতিতে কোথায় ত্রুটি ছিল, এই সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব, সময় কম, সেটা নিয়ে আলোচনা করব। আজ সময় কম। আজ আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি, বিদ্বেষের রাজনীতি, আজ আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি, যে এই যে মেরুকরণ চলছে এবং এই যে বিদ্বেষের রাজনীতি বলুন বা যে বাংলার যে ঐতিহ্য, সে তাকে ছাপিয়ে গিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটা নিয়ে বোঝার চেষ্টা করছি। এসআইআর নিয়ে, যেহেতু এসআইআর প্রাসঙ্গিক, এই মুহূর্তে এসআইআর চলছে, এসআইআর নিয়ে অনেক ধরনের অভিযোগ বিমলবাবু বলছেন এবং অনেকেই অভিযোগ করছেন। আপনি নজরে কি দেখছেন এসআইআর নিয়ে? এই অভিযোগ তো আমরাও করেছি, এই অভিযোগ তো আমরাও করছি। এর আগে যখন এসআইআর নিয়ে এখানে আলোচনা হয়েছে, আমরাও তো একই কথাই বলেছি, যে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর কে, এসআইআর এর নামে ওই এনআরসি করবার চেষ্টা করছে, আমরা তো বলেছি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ স্খলন হয় তা নয়। মতুয়াদের আলাদা কে করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসবার পর পাহাড়ে যে আমাদের এই স্বায়ত্ত শাসন ছিল, সেখানে একের পর এক জনজাতিকে আলাদা আলাদা কমিশন করে দেওয়া হয়েছিল। তারা এখন প্রত্যেকের সঙ্গে লড়ছে। মানুষের মধ্যে বিভাজন কে তৈরি করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী। ওকে, আসবো আপনার কাছে। ত্রিদীপবাবু সময় আছে, আমি আবারও আসবো আপনার কাছে। বিমলবাবু, সরাসরি অভিযোগের তীর শাসক দল, ত্রিদীপবাবু বলছেন শাসক দলের ওপর, এবং দুই শাসক দল, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ওপর বিভাজনের রাজনীতি, বিভেদের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি এনারাই করছেন। নিশ্চয়ই আমরা বলবো যে বিদ্বেষের রাজনীতি থাকা ভালো। সেটা কি? আজকে দেখুন, প্রো পিপল অ্যান্ড অ্যান্টি পিপল। আজকে বিজেপি সরকার যেইভাবে অ্যান্টি পিপল হয়ে গেছে, আর আজকে মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের সরকার প্রো পিপল। তো সুতরাং এইখানে বিদ্বেষ যদি কেউ বলে থাকে যে এই দুটো শব্দকে, তাহলে বিদ্বেষ আচ্ছা হয়। কিন্তু আমরা যেটা বলবো যে দেখুন, আজকে ত্রিদীপ বাবু যেটা বললেন, যে সমাজের দেখুন বিভিন্ন, ত্রিদীপ বাবু কি এই বিদ্বেষের কথা বলছিলেন? ত্রিদীপ বাবু কি এই বিদ্বেষের কথা বলছিলেন? আপনি জানেন ত্রিদীপ বাবু কোন বিদ্বেষের কথা বলছিলেন? আমি তো সেটাই বলার চেষ্টা করছি। আমি বলছি সেটা। ওকে, ত্রিদীপ বাবু বলুক, বিমলবাবু বলুক। হ্যাঁ বলুন। আমি বলছি তো ত্রিদীপ বাবু যেটা বলছেন যে দেখুন, জিটিএর থেকে শুরু করে সমাজের এবং উত্তরবঙ্গে দেখুন, এটাও ভাবতে হবে যে গতকালকে সার্কিট হাউস, যেটা উত্তরবঙ্গবাসীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, এবং দেখুন আমাদের সরকার সমাজের যারা পিছিয়ে পড়া, আদিবাসী গোষ্ঠী হোক, নমশূদ্র হোক, রাজবংশী হোক,
সেটা মাইনরিটি হোক, যাই হোক না কেন, হুম যারা আজ পর্যন্ত বিগত সরকার 2011-র আগে সিপিএম সরকার জাস্ট তারা ভোটটা তাদেরকে নিয়েছে মাথায় হাত বুলিয়ে, এবং তাদের সাংগঠনিক শক্তিতে কোনো সময় তাদেরকে বাঁধন মুক্ত হতে দেয়নি। কিন্তু দেখুন যে যত বড়ই ডিক্টেটর বা যত বড়ই শাসনতন্ত্র থাকুক না কেন, হিটলারও কিন্তু দীর্ঘদিন তার মসনদে থাকতে পারেননি। তো সেই পরিবর্তনই এসেছিল 2011-তে, তার জন্যই আমাদের একদম একদম ত্রিদীপ বাবু বলতে দিন, ত্রিদীপ বাবু বিমল বাবু কথা শুনে নিয়ে এর আসবো আপনার জন্যই কাছে। হ্যাঁ বলুন। এর জন্যই 2011-তে যেদিন ডিক্লেয়ার হলো, যেদিন তৃণমূল কংগ্রেস জিতলো, সাথে সাথেই কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বদলা নয় বদল চাই। সেই কোড লাইনে কিন্তু এখনো চলছে তৃণমূল কংগ্রেস এবং সারা রাজ্য। আজকে দেখুন সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, কাদের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নেই। কেন নেই? আমরা চাই যে তারা সাধারণ মানুষের কথাটা বলুক, সাধারণ মানুষের জন্য ফাইটিংটা করুন। আজকে আমরা তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে, আমাদের দুর্বলতা কোথায় তারা সেই পয়েন্ট গুলোকে বলুক, কিন্তু তারা কিন্তু সেইগুলো বলছেন না। আজকে দেখুন পশ্চিমবঙ্গে না বললে কি শুনছেন? কেউ নেই, বললে কি শাসক দল শুনছে? 101বার শুনছে। এর জন্যই তো দেখুন, এর জন্যই বিজেপির সংখ্যা তো বাড়ছিল, বিজেপি কোথায় ছিল? আজকে বাংলার জনগণ সেগুলো চাইছে না বলে বিজেপি আস্তে আস্তে কমছে, এবং পশ্চিমবঙ্গে সম্পূর্ণটা রামের ভোট, মানে বামের ভোট রাম নিয়ে নিয়েছে। মুদ্রা কথা এটা, সিপিএম যাহা সিপিএম তাহাই বিজেপি, সেটা এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা। বিজেপিরা যতটা না নিজেদেরকে বলে যে আমরা বিজেপি, সিপিএমরা তার থেকে বেশি মাত্রায় বলছে আমরা বিজেপি। ওকে ওকে বিমল বাবু, আমরা সরাসরি অভিযোগের পালায় যদি চলি তাহলে সারাদিন টকশো চলবে। আমাদের আজকের যা এজেন্ডা ছিল, আমাদের আজকের যেটা বোঝার চেষ্টা করছিলাম আমরা, তার থেকে আমরা অনেক অনেক যোজন দূরে চলে যাচ্ছি। ত্রিদীপ বাবু, আমরা যদি সরাসরি তৃণমূল খারাপ না, বিজেপি খারাপ না, বাম ভুল করেছিল, সেই জায়গায় তর্ক করতে গেলে আমরা সেটা অন্যদিন অবশ্যই তর্ক করব। আর অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। ত্রিদীপ বাবু, সামাজিক মাধ্যমে পরিকল্পিত বিদ্বেষমূলক প্রচার যখন সমাজকে বিভক্ত করছে, তখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক শক্তিগুলো কি সত্যি নিরপেক্ষ দর্শকের ভূমিকা পালন করছে, নাকি তারা নীরব সমর্থক হিসেবে কাজ করছে বলে আপনি মনে করেন? আসলে রাজনীতি হচ্ছে নীতির রাজা। দুটো রাজনৈতিক দলের মধ্যে যে নীতিটা রাজা হবে সেই নীতিটাই টিকবে। রাজনীতি মানে হচ্ছে তাই। আবার আরেকটা অর্থে বলা হতো রাজার নীতি, দেশ শাসন করবার নীতি হচ্ছে রাজনীতি। দেশ শাসন করবার যে নীতি এবং সেই নীতিকে চ্যাম্পিয়ন করবার যে প্রচেষ্টা যে দেশের সরকার বা যে রাজ্যের সরকার করে, সেই সরকার জনপ্রিয়, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু শুধু নির্বাচনে জিতে আসা এবং কিভাবে জিতে আসছে সেগুলো যদি বর্ণনা করতে হয় তাহলে এই আলোচনা আরো দীর্ঘায়িত হবে। আমি যে মূল পয়েন্টটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে একটাই, এই বিদ্বেষের চাষ এই আমলে প্রকট হয়। তৃণমূলও যে বিদ্বেষ ছড়িয়েছে, বিজেপিও একই রকম বিদ্বেষ ছড়াচ্ছে। আপনি বলেছেন সেটা। এখানে একটা পার্থক্য আছে। তৃণমূল এখন হঠাৎ করে বাঙালিপন্থী হয়ে গেছে, বাংলাপন্থী হয়ে গেছে। কেন? কারণ বিজেপি যারা আসছেন তারা সবাই বাইরে থেকে আসছেন, তারা হিন্দি ভাষী, তাদের কাছেও বাংলা সংস্কৃতি জানাটা তাদের অধিকারের মধ্যে পড়ে। মনমোহন সিং কিন্তু জানতেন, নরসিমা রাও কিন্তু জানতেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু জানতেন, জওহরলাল নেহেরু কিন্তু জানতেন। নরেন্দ্র মোদী জানেন না, অমিত শাহ জানেন না, এবং জানেন না বলেই বিবেকানন্দ শব্দটাকে ওনারা বিকৃত উচ্চারণ করেন। জানেন না বলেই আমার এখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। নকশাল আমলে একবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তারপরে এবার বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙা হয়। যারা ভেঙেছিলেন তারা কারা? বিজেপির লোক না তৃণমূলের লোক? খোঁজ নিয়ে দেখুন। এখানেও একটা বড় গল্প রয়েছে। কেন একজনের বাড়িতে
অপরাধী তার বাড়িতে তদন্ত করতে ইডি যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে চলে আসতে হয় তার রাজ্য প্রশাসনকে নিয়ে, এটা কোন দেশের চাষ? এটা বিদ্বেষ নয়? অপরাধীর পাশে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন? আমার লজ্জা করে, তার লজ্জা করে না কেন? না বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গি। না অপরাধী কি উনি প্রমাণিত হয়েছেন? কোন দৃষ্টিভঙ্গিতে বাবু অপরাধী কি উনি প্রমাণিত হয়েছেন? আপনি যদি মনে করেন, হ্যাঁ, অপরাধী কি প্রমাণ হয়েছেন? হ্যাঁ, প্রমাণিত হয়েছেন কি? তদন্ত করতে গেছে, হ্যাঁ। ইডি আপনার বাড়িতে তদন্ত করতে গেছে, আমার কি তাহলে অধিকার অভিযুক্ত, আছে? তাহলে ইডি অভিযুক্ত তদন্ত বলবো আমরা, দেখে অপরাধী আমি বলবো সেখানে না? ঢুকবো? না না, অভিযুক্ত বলবো, তাহলে অপরাধী নয় যতক্ষণ না তদন্তে হ্যাঁ, অভিযুক্ত, ঠিক। তো আমার অধিকার আছে, আমি সেই ইডির কর্ডন ভেঙে ভেতরে ঢুকবো, ফাইল নিয়ে বেরিয়ে চলে আসবো, সাংবাদিকদের সামনে বড় মুখ করে বলবো এই দেখো এইসব ফাইল চুরি করে নিয়ে যাচ্ছিল। এই অধিকার আছে নাকি কোন প্রশাসনিক? ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনি আমার প্রশ্নটা সামাজিক মাধ্যম নিয়ে একটু প্রশ্নটা ছিল, কারণ সামাজিক মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের আজকের যা এজেন্ডা, যে গদি দখলের রাজনীতিতে মানে সংস্কৃতির ঐতিহ্য। সামাজিক মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অম্বিকেশ মহাপাত্র বলে একজন অধ্যাপক একটা কার্টুন আমার পোস্ট থেকে নিয়ে আপনার পোস্টে পাঠিয়েছে, শেয়ার করেছিলেন, এরকম ধরনের একটা ঘটনা। হ্যাঁ, শেয়ার করেছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা হয়, তার চাকরি প্রায় যায় অবস্থা। সেই মামলায় অম্বিকেশ বাবু জেতেন, রাজ্য সরকার হারে, রাজ্য সরকার হারবার পর কম্পেনসেশন দিতে বাধ্য থাকে, কিন্তু কম্পেনসেশন দেয় না, আজও দেয় না। ওকে, আমি দেশের রাজনীতি। ওকে, আর সময় নেই, আমি বিমল বাবুর কাছে যাব। হ্যাঁ, উল্টো দিকে জ্যোতি বসু একবার এনাকে ডেকে বলেছিলেন, আমাদের কুট্টিকে ডেকে বলেছিলেন, আমি কি কোনো অপরাধ করেছি? আপনি অনেকদিন কুট্টি বাবু আমাকে নিয়ে কোনো কার্টুন করছেন না। ওকে, তখন কার্টুনিস্টরা আঁকলে জনপ্রিয়তা বাড়তো, তখন কার্টুনিস্টরা আঁকলে জনপ্রিয়তা বাড়তো রাজনৈতিক নেতৃত্বদের। ওকে ওকে, আমি আর আপনার কাছে যাওয়ার সময় পাবো না ত্রিদীপ বাবু, আপনার কাছে যাওয়ার সময় পাবো না, যে মারার ইঙ্গিত করা হয়েছে। ওকে ত্রিদীপ বাবু, আপনার কাছে যাওয়ার সময় পাবো না, আমি বিমল বাবুর কাছে একটু সময় যাবো। বিমল বাবু, এই যে জায়গাটা, এই যে সামাজিক মাধ্যমে বিদ্বেষ বা ট্রোলিং বা এই যে যা হচ্ছে আজকাল, সেখানে রাজনৈতিক অপপ্রচার, এগুলো কি সংগঠিতভাবে চালানো হচ্ছে বলে আপনার মনে হয়? এগুলো, এবং এর জন্য কি আমাদের যে এই যে বলা হচ্ছে যে বাংলার ঐতিহ্য আস্তে আস্তে ম্লান হচ্ছে, এটার জন্য একটা দায়ী বলে মনে হয়? শুনুন, আমরা যেটা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো বর্তমান সময়ের চাহিদা। এবং দেখুন, এই ডিজিটাল মাধ্যমকে বা সকলকে নতুন টেকনোলজির সাথে অ্যাওয়ার করার জন্যই আমাদের সরকার থেকে যারা উচ্চ মাধ্যমিকে পড়ে তাদেরকে সকলকে ট্যাব কেনার জন্য পয়সা দেওয়া হয় 10,000 টাকা করে, যাতে এই সময়ের সাথে তারা অ্যাডাপ্ট করতে পারে। এইবার দেখুন যে আপনি যখন কোনো রাজ্যকে আক্রমণ করতে যাবেন তখন কি হয়, বিজেপি যেটা করছে চারিদিক থেকে বিভিন্ন ধরনের এজেন্টকে পাঠাচ্ছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া হলো এমন একটা প্ল্যাটফর্ম যে পশ্চিমবঙ্গে জয় করার জন্য বিজেপি সকাল থেকে রাত পর্যন্ত খালি বিদ্বেষগুলো, বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং ফেক প্রোফাইল, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার, সমস্ত জায়গাতে এই ধরনের ফেক অ্যাকাউন্ট খুলে আজে বাজে এবং বাংলার সংস্কৃতিকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক অশান্তি লাগানোর জন্য এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করা হচ্ছে। এবং দেখুন, আজকে একটা যে না, এটা কি শুধু বিজেপি করছে? শুধু বিজেপি করছে? বিমল বাবু, আপনি সরাসরি বলছেন শুধু বিজেপি করছে, অন্য রাজনৈতিক দল কিছুই করছে না? পুরোটা বিজেপি করছে, পুরোটাই বিজেপি করছে। এইগুলো আমাদের মধ্যে ছিল না। আচ্ছা, এই যে দেখুন, অমিত মালব্য এই সোশ্যাল মিডিয়াতে এরকম একটা বাতাবরণ তৈরি করে যারা বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। বিজেপির হাতে পয়সা বেশি, বিজেপির হাতে পয়সা বেশি, বিজেপি তাই বেশি করছে, তৃণমূলের হাতে পয়সা কিঞ্চিত কম। ওকে, অল্প সামান্য কম। চলুন, তাহলে আমরা বুঝে গেলাম। বিমল বাবু, ত্রিদীপ বাবু, বিমল বাবু, আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, এটা নতুন কোনো ঘটনা নয়, পশ্চিমবঙ্গের রাজনীতি, বিমল বাবু, ত্রিদীপ বাবু, আমরা আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আপনারা গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেছেন, তবে পশ্চিমবঙ্গের রাজনীতি 40-45 মিনিটের আলোচনায় শেষ হওয়ার কথা নয়।
এই মুহূর্তে অবশ্যই আমরা আরো আলোচনা করব, আমরা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব যে মানুষ যে বাংলাকে চিনত, গোটা ভারতবর্ষ এবং গোটা বিশ্ব যে বাংলাকে চিনত, যে বাংলাকে যাকে দিয়ে চিনত, আজ রবি ঠাকুরকে দিয়ে চিনত, আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে চিনত, আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে চিনত, এখন আজ বাংলাকে কিভাবে চিনছে মানুষ, সেই জায়গাগুলো আমরা আরো আলোচনা আমি একটা করব। ছোট্ট কথা বলি, আগামী সপ্তাহে হ্যাঁ। কলকাতা বইমেলা উদ্বোধন হবে। হুম। এর আগে কলকাতা বইমেলায় উদ্বোধন করতেন বিশিষ্ট সাহিত্যিকরা, বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিরা। 2012 সাল থেকে Okay. 2025 সাল পর্যন্ত উদ্বোধন করেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে ওকে কেন? ওকে আমরা 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 সেই বিষয়ে আলোচনা করব। আমার আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, সঙ্গে থাকার জন্য হচ্ছে। ওকে ত্রিদীপ বাবু, বিমল বাবু, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ সময় নেই, আর আলোচনা বাড়ানোর দীর্ঘায়িত করার জন্য সময় নেই। অসংখ্য ধন্যবাদ, আপনারা সঙ্গে ছিলেন। তবে পশ্চিমবঙ্গের দিকে নজর রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আমরা আরো আলোচনা করব, আপনাদের অবশ্যই চাইবো তখন। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রমবর্ধমান ক্ষমতার লড়াই এবং সামাজিক মাধ্যম ও সাংস্কৃতিক মঞ্চে রাজনৈতিক হস্তক্ষেপ বাংলার দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য, সহনশীলতা ও মুক্তিচিন্তার পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যদিও গণতন্ত্রের রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যদি রাজনীতি সংস্কৃতিকে গ্রাস করে তবে ক্ষতি অনিবার্য। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির দায়িত্ব শুধু ক্ষমতার লড়াই নয়, বরং সাংস্কৃতিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা। তাই নির্বাচনের উত্তাপের মাঝে প্রশ্ন জাগে, বাংলার ঐতিহ্য রক্ষা করতে রাজনীতি কি তাদের দায়িত্ব পালন করছে? বিভিন্ন রাজনৈতিক দল, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।